আসসালামু আলাইকুম সবাইকে। ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা, এটা নিয়ে যে ঝামেলা আমাদের সারা জীবনের আছে এবং এটা থাকবেই। তো আজকে সেটা সলভ করবো ইনশাল্লাহ। ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনটা প্রতিষ্ঠা হয়েছে মূলত সিন্ধু বিজয়ের মাধ্যমে, এবং তোমরা সবাই জানো যে সিন্ধু বিজয় করেছিলেন কে? মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম কত সালে? 712 সালে তিনি সিন্ধু বিজয় করেছিলেন। এবং এই মোহাম্মদ বিন কাসিম ছিল হাজ্জাজ বিন ইউসুফের জামাতা, এবং এই হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন? ইরাকের শাসনকর্তা। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। মোহাম্মদ বিন কাসিম তিনি সিন্ধু বিজয় করেছেন, এবং এই কাসিম কে ছিলেন? কাসিম ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। এই যে হাজ্জাজ বিন ইউসুফ, এই হাজ্জাজ বিন ইউসুফের জামাতা ছিলেন তিনি, জামাতা। ঠিক আছে। আর হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন? তিনি ছিলেন ইরাকের তৎকালীন সময়ে শাসনকর্তা। তো এই সিন্ধু বিজয়টা খুবই গুরুত্বপূর্ণ। সিন্ধু বিজয়টা করেছিলেন কার বিরুদ্ধে? যুদ্ধ করে রাজা দাহির। তৎকালীন সময়ে রাজা দাহির ছিল, এই রাজা দাহিরকে পরাজিত করে কিন্তু এই সিন্ধু বিজয়টা হয়েছিল। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। ভারতবর্ষে মুসলমানদের আগমন হয় কোন অভিযানের মাধ্যমে? সিন্ধু অভিযানের মাধ্যমে। কত সালে হয়েছে? 712 সালে। কে যুদ্ধে জয়লাভ করেছে? মোহাম্মদ বিন কাসিম। এবং মোহাম্মদ বিন কাসিম কে ছিলেন? তিনি ছিলেন সিন্ধু অভিযানের সেনাপতি ছিলেন। তাকে কে নিযুক্ত করেছেন? তাকে নিযুক্ত করেছেন হাজ্জাজ বিন ইউসুফ, যে হাজ্জাজ বিন ইউসুফ ছিল ইরাকের শাসনকর্তা। ঠিক আছে। তাহলে এগুলো থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। এবার আমরা সুলতান মাহমুদ সম্পর্কে একটু পড়াশোনার চেষ্টা করব, কারণ সুলতান মাহমুদ এই ব্যক্তির নামটা প্রত্যেকটা ইতিহাসের সেক্টরে প্রচুর পরিমাণে সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ। সমৃদ্ধ ভালো দিকে না, সমৃদ্ধ হচ্ছে কতবার ভারত আক্রমণ করেছে সেই প্রশ্নটা বারবার করে কিন্তু ওনার প্রশ্নে আসে। তাহলে এটা সম্পর্কে একটু জানতে হবে আমাদের। আচ্ছা, এবার আমরা সুলতান মাহমুদ সম্পর্কে একটু জানবো। সুলতান মাহমুদ গজনির শাসনকর্তা ছিলেন, গজনি। তাহলে গজনির শাসনকর্তা ছিলেন সুলতান মাহমুদ, এবং ভারত আক্রমণ করেন কতবার? 17 বার। 27 বছরে 17 বার। তাহলে 27 বছরে 17 বার তিনি কিন্তু ভারতবর্ষটা আক্রমণ করেছেন। এবং সুলতান মাহমুদের সভাকবি ছিলেন ফেরদৌসি। সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন? ফেরদৌসি। এই ফেরদৌসির বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে শাহনামা। শাহনামা হচ্ছে তার গ্রন্থ। এবং আমরা জানি ফেরদৌসিকে প্রাচ্যের হুমার নামেও ডাকা হতো। তাহলে এই যে সুলতান মাহমুদের খুবই ইন্টারেস্টিং কয়েকটা তথ্য, এগুলো কিন্তু প্রত্যেক পরীক্ষাতে আসে, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এবার তরাইনের যুদ্ধতে চলে আসি, যেটা হয়েছিল 1191 সালে। 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ, এবং 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। টোটাল 2টা যুদ্ধ হয়েছে এখানে। ভারতীয় উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য স্থাপনের ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন তার নাম হচ্ছে মোহাম্মদ ঘুরি, এবং এই মোহাম্মদ ঘুরির প্রধান সেনাপতি ছিলেন কুতুবউদ্দিন আইবেক। তাহলে মোহাম্মদ ঘুরি এবং কুতুবউদ্দিন আইবেক মিলে পরবর্তীতে ভারতের তুর্কি শাসনটা প্রতিষ্ঠিত করেছিলেন তারা। এবং পৃথ্বীরাজ চৌহান, বিখ্যাত একজন শাসক পৃথ্বীরাজ চৌহানকে তোরানের দ্বিতীয় যুদ্ধে পরাজিত করে মোহাম্মদ ঘুরি মুসলিম শাসন প্রতিষ্ঠা করে। তাহলে যদি বলা হয় ভারতবর্ষের মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? মোহাম্মদ ঘুরি। ঘুর বংশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘুরি। এবং কাকে পরাজিত করে এই সাম্রাজ্যটা প্রতিষ্ঠিত হয়েছিল? আমরা জানি যে পৃথ্বীরাজকে পরাজিত করে তরাইনের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে পুরো ভারতবর্ষে মুসলিম শাসনটা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এটা গেল আরেকটা সেক্টর। এবার আমরা দিল্লি সালতানাত নিয়ে একটু পড়াশোনা করি। দিল্লি সালতানাত অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো ফ্রেজ আছে, এগুলো সম্পর্কে আমাদের জানা উচিত। দিল্লি সালতানাত যেমন আমরা একটু খেয়াল করি, দিল্লি সালতানাতের মধ্যে এই যে আমরা দেখবো, এবার আমরা একটু খেয়াল করবো দিল্লি সালতানাতটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, দিল্লি সালতানাতের সুলতান কুতুবউদ্দিন আইবেক। কে ছিলেন কুতুবউদ্দিন আইবেক? মোহাম্মদ ঘুরির আমরা জানি প্রধান সেনাপতি ছিলেন কুতুবউদ্দিন আইবেক। এই কুতুবউদ্দিন আইবেক 1206 সালে দিল্লি সালতানাতের শুরু করেন তিনি, এবং 1526 সালে ইব্রাহিম লোদি পানিপথের যুদ্ধের মাধ্যমে দিল্লি সালতানাতের পতন ঘটায়। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। এটা শুরু হয়েছে কবে? 1206 সালে শুরু হয়েছে, 1206, এবং শেষ হয়েছে কবে? দিল্লি সালতানাত 1526। এবং আমরা জানি 1526 থেকে কি শুরু হয়েছে? মোগল সাম্রাজ্য বা মোগল শাসন শুরু হয়েছে। তাহলে কুতুবউদ্দিন আইবেকের মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস ছিল। পরবর্তীতে তার অনুমতিক্রমে ভারত জয় করার পরে দিল্লিতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত করে এবং তার গোড়াপত্তন করে। তাহলে এভাবে করে আমাদের একটু মাথায় রাখতে হবে। তিনি প্রচুর পরিমাণে দানশীল ছিলেন। তার দানশীলতার জন্য তাকে একটা খুব সুন্দর নামে ডাকা হতো, লাখ বক্স নামে ডাকা হতো। তাহলে লাখ বক্স কার উপাধি? এটা ছিল মূলত কুতুবউদ্দিন আইবেকের একটা উপাধি। এবার দিল্লি সালতানাতের 4টা ফ্রেজ আছে, 4টা ভাগ আছে, যে 4টা ভাগে এই দিল্লি সালতানাতটা মূলত গঠিত। কি কি আছে তোমরা দেখতে পারবে? দাস বংশ আছে, সৈয়দ বংশ আছে, খিলজি বংশ আছে, এবং লোদি বংশ আছে। 4টা বংশ।
এই 4টা বংশকে আমরা ক্রমান্বয়ে ধাপে ধাপে একটু পড়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দাস বংশ। দাস বংশ, এই যে দাস বংশ, ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। 1206 সালে কুতুবউদ্দিন আইবেক দাস বংশটা প্রতিষ্ঠিত করেন এবং দিল্লির প্রথম স্বাধীন সুলতান ছিলেন এই কুতুবউদ্দিন আইবেক। দিল্লির কুতুব মিনার কুতুবউদ্দিন আইবেকের নামে, কুতুব কুতুব তার এটাই হবে, আসলে এটা না। কুতুব মিনারটা মূলত ওই সময় একজন বিখ্যাত একজন সাধক ছিলেন যার নাম ছিল কুতুবউদ্দিন কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার নামকরণে হয়েছিল। কিন্তু বানিয়েছিলেন কে? বানিয়েছিল কুতুবউদ্দিন আইবেক। দেখো দুইটা নামই কিন্তু সেম, ঠিক আছে? তাহলে আমরা অনেকে মনে করি কুতুব মিনার হয়তো বা কুতুবউদ্দিন আইবেকের নামে, কিন্তু সেটা না। কুতুবউদ্দিন আইবেক বানিয়েছিলেন, কিন্তু কার নামকরণে করা হয়েছে? ওই সময় একজন বিখ্যাত সাধক ছিলেন, তার নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার নামকরণে করা হয়েছে। তাহলে কুতুবউদ্দিন আইবেককে বলা হয় লাখ বক্স। কিসের জন্য? একটু আগে পড়েছি, দানশীলতার জন্য। দানশীলতার জন্য কিন্তু বলা হয়। দিল্লির বংশের সর্বশেষ সুলতান ছিল ইব্রাহিম লোদি, যিনি পরাজিত হয়েছেন কার হাতে? পরাজিত হয় 1526 সালে বাবরের হাতে। বাবরের হাতে পানিপথের প্রথম যুদ্ধে। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে সুলতান ইলতুৎমিশ। এই ইলতুৎমিশটা খুবই 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 গুরুত্বপূর্ণ। সুলতান ইলতুৎমিশ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে। কোন সেক্টর থেকে প্রশ্ন আসছে সেটা একটু আজকে দেখবো। সুলতান ইলতুৎমিশ 1211 থেকে 1236 পর্যন্ত তিনি শাসন করেছেন এবং কুতুবউদ্দিন আইবেকের জামাতা ছিলেন তিনি। তাহলে কুতুবউদ্দিন আইবেকের জামাতা কে ছিলেন? সুলতান ইলতুৎমিশ। তিনি ছিলেন প্রাথমিক ক্ষেত্রে তুর্কির সুলতানের মধ্যে একজন শ্রেষ্ঠ বীর ছিলেন তিনি, এবং তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা মনে করা হয়। তাহলে যদি বলা হয় দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে সুলতান ইলতুৎমিশ, এটা মাথায় রাখতে হবে। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান ইলতুৎমিশ। এবং তিনি কুতুব মিনার নির্মাণ করেন। প্রতিষ্ঠিত হয়েছিল কখন কুতুব মিনার তৈরির কাজ? আমরা জানি কুতুবউদ্দিন আইবেকের সময়, কিন্তু শেষ হয়েছিল কার সময়? শামসুদ্দিন ইলতুৎমিশের সময়। এবং তিনি ভারতবর্ষে প্রথম মুদ্রার প্রচলন করেন। তাহলে যদি বলা হয় ভারতবর্ষের প্রথম মুদ্রার প্রচলন, এটা থেকে প্রায় সময় প্রশ্ন এসেছে। মুদ্রার প্রচলন করেন কে? মুদ্রার প্রচলন করেন শামসুদ্দিন ইলতুৎমিশ। এবং বন্দেগান ই চেহেল গান প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তাহলে বন্দেগান ও চেহেল গান এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা কে প্রতিষ্ঠা করেছেন? আমরা জানি শামসুদ্দিন ইলতুৎমিশ এটা প্রতিষ্ঠা করেছেন। তাহলে শামসুদ্দিন ইলতুৎমিশ থেকে আসলে দুইটা সেক্টর থেকে প্রশ্ন আসে। প্রথমত সেই মুদ্রাটা স্থাপন করেছে, বন্দেগান চেহেল গানটাও তিনি প্রতিষ্ঠা করেছেন। পাশাপাশি তাকে বলা হয় দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। এই তিনটা একটু মাথায় রাখবে, এগুলো থেকে প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে। এবার আমরা একটু আমাদের আরেকটা সেক্টর নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া সম্পর্কে তোমরা সবাই হয়তোবা কম বেশি শুনেছো, কারণ আমরা জানি যে প্রাচীন রাজবংশ যে আলোচনা হয় বা আমাদের ভারতীয় উপমহাদেশের যে রাজনীতিগুলো আলোচনা করা হয়, সেখানে নারীদের মধ্যে সর্বপ্রথম অংশগ্রহণ বা রাজত্ব লিড দেওয়ার মতো একজন ক্যারেক্টার হচ্ছে সুলতানা রাজিয়া। আমরা যদি বলি যে ইলতুৎমিশের মেয়ে বা কন্যা ছিল সুলতানা রাজিয়া, এবং তিনি 1236 সালে কিন্তু তিনি ক্ষমতায় নিয়েছিলেন বা দিল্লি সালতানাতে আরোহণ করেছিলেন। তিনি ছিলেন দিল্লি সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী। তাহলে যদি বলা হয় দিল্লি সালতানাতের প্রথম মুসলিম নারী কে ছিল? প্রথম মুসলিম নারী কে ছিল? তাহলে তার নাম হবে সুলতানা রাজিয়া। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন থেকে আসতে পারে এবং প্রায় সময় এসছে। এই সুলতানা রাজিয়া বা রাজিয়া থেকে কিন্তু দুই ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে সংবিধান কমিটির বা 34 জন যে সংবিধান প্রণয়ন কমিটি ছিল, সেটাতে একমাত্র নারী সদস্যকে, সেটা হচ্ছে সুলতান মানে রাজিয়া। আর হচ্ছে দিল্লি সালতানাতে একমাত্র নারী শাসন কে করেছেন, তার নাম হচ্ছে সুলতানা রাজিয়া। তাহলে এই রাজিয়াটা একটু মাথায় রাখবেন, একমাত্র রাজিয়া। এবার সুলতান নাসির উদ্দিন মাহমুদ, তিনি খুবই ধর্মভীরু একজন লোক ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ, এবং তিনি মূলত তার রাষ্ট্র ব্যবস্থায় এত পরিমাণে মগ্ন ছিলেন যে তিনি তার রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিতেন না, নিজে উপার্জন করে চলতেন। তো এই যে আমাদের নাসিরউদ্দিন মাহমুদ থেকে একটু ভালো করে পড়াশোনা করতে হবে, যেহেতু তিনি একজন সৎ এবং ন্যায়পরায়ণ শাসক ছিলেন, তার সেক্টর থেকে কোশ্চেন আসে। আচ্ছা, এবার আমরা আরেকটু আলোচনা করব আমাদের সুলতান গিয়াসউদ্দিন বলবনের নামে। এই যে গিয়াসউদ্দিন বলবন, এই গিয়াসউদ্দিন বলবনকে বলা হতো ভারতের তোতা পাখি। এটা একটু মাথায় রাখবেন, গিয়াসউদ্দিন বলবনকে কি বলা হতো? ভারতের তোতা পাখি বলা হতো। এই যে এখানে আছে ভারতের তোতা পাখি নামে তাকে মানে ভারতের তোতা পাখি নামের যে আমির খুসরু ছিল, তিনি কিন্তু এই গিয়াসউদ্দিন বলবনের সময়কালে তিনি ক্ষমতায় ছিলেন।
তাহলে আমরা কিভাবে বলতে পারি, গিয়াসউদ্দিন বলবন যখন ক্ষমতায় ছিলেন বা গিয়াসউদ্দিন বলবনের রাজত্বকালে আমির খুসরু বা ভারতের তোতাপাখি নামের খ্যাত আমির খুসরু তার সময়ে তার রাজ্য ব্যবস্থার মধ্যে ছিলেন। এই জন্য গিয়াসউদ্দিন বলবনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত তার রাষ্ট্রের যতগুলো নবরত্ন ছিল, নবরত্ন বলতে যারা সভাসদ ছিল তারা ছিল টপ নচ, মানে খুবই ভালো রকমের নবরত্ন ছিল বা সভাসদ ছিল। তার মধ্যে অন্যরকম হচ্ছে আমির খুসরু, ঠিক আছে। এবং আমরা জানি গিয়াসউদ্দিন বলবনকে মহাশাসক হিসেবে আখ্যায়িত করা হয়। ছোট ছোট বিষয় একটু ভালো করে জানলে কিন্তু আমরা সলভ করতে পারবো। পরের টপিকটাতে চলে আসি, একটু সবাই একটু মনোযোগ দাও। খিলজি বংশ, এটাকে আমরা সেকেন্ড স্টার দিয়ে দিলাম, 2টা স্টার। এটা থেকে প্রায় সময় কোশ্চেন আসে। এই খিলজি বংশের উৎপত্তি করেছিল কে? উৎপত্তি করেছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। কত সালে? 1204 সালে। এবং আমরা জানি কাকে পরাজয় করে? লক্ষণ সেনকে পরাজয় করে। লক্ষণ সেনকে পরাজয় করে এই খিলজি বংশটা প্রতিষ্ঠিত হয়। কিন্তু খিলজি বংশের শ্রেষ্ঠ সম্রাটটা মূলত আলাউদ্দিন খিলজি। এই আলাউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজির শাসনামলে ওই সময় বাংলার বা এই অঞ্চলটাতে রাজনীতিটা খুবই সমৃদ্ধ ছিল এবং অর্থনীতিটা খুবই চাঙ্গা ছিল, যে কারণে আলাউদ্দিন খিলজিকে বলা হয় শ্রেষ্ঠ সম্রাট। ইতিহাসের অন্ধকার যুগ, আমরা জানি যে হাবশি কুশাসনের অন্ধকারময় যুগ হচ্ছে ইতিহাসের অন্ধকার যুগ, যেটা মূলত খিলজি বংশের সাথে জড়িত। তাহলে এটা একটু মাথায় রাখবে। মধ্যযুগের এরিস্টটল বলা হয় সেন্ট টমাস অ্যাকুইনাসকে। এই অ্যাকুইনাস মূলত খিলজি বংশ রাষ্ট্র দরবারের সাথে কানেক্টেড ছিল, এই জন্য খিলজি বংশতে তোমরা এটা একটু পড়ে নেবে। তাহলে খিলজি বংশ নিয়ে আসলে 2টা সেক্টর থেকে প্রশ্ন বেশি আসে। খিলজি বংশের প্রতিষ্ঠাতাকে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। কত সালে প্রতিষ্ঠা করে? 1204 সালে। কাকে পরাজয়ের মাধ্যমে? লক্ষণ সেন বা সেন বংশটাকে পরাজিত করে। এবং এটার শ্রেষ্ঠ সম্রাট কে ছিল? আলাউদ্দিন খিলজি। আশা করছি তোমরা সবাই পারবে এটা। পরের টপিকে চলে যাই। তুগলক। তুগলক কে? সবাই একটু বলে দেখি। তুগলক, এই তুগলক রাজবংশটা মূলত কোথা থেকে এসছে? আমরা জানি তুগলক রাজবংশের প্রথম শাসকের নাম হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক, এবং দিল্লি হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেছিলেন মোহাম্মদ বিন তুগলক, যার সময়ে আমরা জানি ইবনে বতুতা বাংলা এসেছিল। ইবনে বতুতা, তাহলে ইবনে বতুতা কার সময়ে বাংলা এসেছে? বাংলা এসেছে মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে। ইবনে বতুতা ভারতবর্ষে 2বার আসেন। প্রথমবার আসেন তুগলক বংশের মোহাম্মদ বিন তুগলকের শাসন আমলে 1333 সালে, আর একটা 1345 সালে আসেন বাংলায় সোনারগাঁয়ে ফখরুদ্দিন মোবারক শাহের আমলে। তার ভারতবর্ষের সফরগুলো আমরা জানি যে কিতাবুল রেহালা, এটা আমরা অলরেডি পড়েছি, তার সফরনামাতে কিন্তু তিনি উল্লেখ করেছেন। তাহলে এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত তুগলক বংশ সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা এবং তুগলক বংশ সম্পর্কিত বেসিক আলোচনা। এবার এই ইবনে বতুতা সম্পর্কে অলরেডি আমরা পড়াশোনা করেছি, লোদি বংশটা সম্পর্কে একটু পড়ি। তোমরা প্রিভিয়াস ক্লাস যারা করেছো তারা কিন্তু আমরা ইবনে বতুতা সম্পর্কে বিস্তারিত পড়েছো। লোদি বংশটা সম্পর্কে একটু জেনে নাও। এই লোদি বংশ প্রতিষ্ঠাতা হচ্ছে বাহলুল লোদি। তাহলে বাহলুল লোদি, এই যে বাহলুল লোদি সাহেব কি করলো? বাহলুল লোদি, আবার কেউ মোদি দিয়ে দিও না, এটা লোদি। তাহলে তিনি কি করলো? লোদি বংশটা প্রতিষ্ঠা করলো। 1526 সালে যখন পানিপথের প্রথম যুদ্ধটা হয় বাবরের নিকট, এই আমরা জানি যে ইব্রাহিম লোদি যখন তার রাজ্যটা হারিয়ে ফেলে তখন এই লোদি বংশ শেষ হয়ে যায়। তাহলে লোদি বংশটার প্রতিষ্ঠাতা হচ্ছে বাহলুল লোদি এবং এটা শেষ রাজা হচ্ছে ইব্রাহিম লোদি। এটা হচ্ছে শেষ রাজা, শেষ রাজা হচ্ছে ইব্রাহিম লোদি। তাহলে লোদি বংশ থেকে 2টা জিনিস পড়ার লাগে আমাদের, একটা হচ্ছে বাহলুল লোদি, সেটা তার প্রতিষ্ঠাতা, লোদি বংশের প্রতিষ্ঠাতা। এবং আমরা জানি লোদি বংশের শেষ সম্রাট ছিল ইব্রাহিম লোদি, যে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের নিকট পরাজিত হয়ে তার বংশটাকে শেষ করে দিয়েছে। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। এবার বাংলায় মুসলিম শাসনটা নিয়ে একটু আলোচনা করব। বাংলায় মুসলিম শাসন, কারণ শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গেলে এগুলো সবগুলো আমাদের একসাথেই পড়াশোনা করতে হবে। বাংলায় মুসলিম শাসন, সবাই একটু খেয়াল করি। বাংলায় মুসলিম শাসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে বাংলায় মুসলিম শাসন আসলো এবং কারা বাংলায় মুসলিম শাসনটাকে লিড দিয়েছে। মূলত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন 1204 সালে লক্ষণ সেনকে পরাজিত হয় তখনই কিন্তু বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়। তাহলে সূচনাকারীকে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তাহলে আমরা বলতে পারি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, ওর এত বড় নাম, ঠিক আছে। তাহলে এটা মূলত ওর নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, মানে বাবার নাম, বিনের পরে বাবার নাম আসে। আমরা অত কিছু দরকার নাই, ইখতিয়ার উদ্দিন। তাহলে ইখতিয়ার সাহেব 1204 সালে স্বাধীন রাজবংশ প্রতিষ্ঠার ক্ষেত্রে বা বাংলায় স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং দিনাজপুরের দেবকোটে তিনি রাজধানী স্থাপন করেছিলেন। তাহলে দিনাজপুরের দেবকোটে তিনি রাজধানীটা স্থাপন করেছিলেন। এবার আসো
এই স্বাধীন সুলতানি যুগটা, বাংলার স্বাধীন সুলতানি যুগটা কিভাবে আসলো? বাংলার ক্ষেত্রে স্বাধীন সুলতানি যুগটা মূলত 1338 থেকে 1538 সাল পর্যন্ত 200 বছর বাংলার অধিকারে রাখেন এবং 1338 থেকে সোনারগাঁওয়ে শাসন ব্যবস্থা করেন বাহরাম খান। এবং এটার পরে যখন আমরা জানি সোনারগাঁয়ের শাসক যিনি ছিলেন বাহরাম খান, যিনি যখন মারা যায়, তার পরবর্তীতে ফখরুদ্দিন মুবারক শাহ তার নাম সোনারগাঁয়ের সিংহাসনে নিয়ে যান, অর্থাৎ তিনি কিন্তু পরবর্তীতে এই সোনারগাঁওটা শাসন করতে থাকেন। বাংলার স্বাধীন সুলতানি যুগের উল্লেখযোগ্য শাসকবৃত্ত কারা আছে? ফখরুদ্দিন মুবারক শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, সিকান্দর শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ, আলাউদ্দিন হোসেন শাহ এবং নুসরাত শাহ। এগুলো সবগুলো সম্পর্কে বিস্তারিত ছোট ছোট হলেও একটু জানতে হবে, যেগুলো সবচেয়ে বেশি আসে সেগুলা। যেমন আমরা যদি বলি শামসুদ্দিন ইলিয়াস শাহ সম্পর্কে একটু জানার চেষ্টা করি, এটা থেকে গত বছর প্রশ্ন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাহলে এটা কিন্তু আসতে পারে। শামসুদ্দিন ইলিয়াস শাহ 23-24 সেশন এটাতে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। শামসুদ্দিন ইলিয়াস শাহ, এই শামসুদ্দিন ইলিয়াস শাহ 1352 সালে ইলিয়াস শাহ পুরো বাংলা অধিকার করেন এবং তিনি প্রাচীন বাংলার জনপদগুলোকে একত্রিত করে একটা নাম দেন, সেটা হচ্ছে বাঙ্গালা। সবাই একটু খেয়াল করো, বাঙ্গালা, বাঙ্গালা, ঠিক আছে। তাহলে এই বাঙ্গালা নামকরণ করে তিনি নিজেও শাহী বাঙ্গালা উপাধি ধারণ করেন এবং এই প্রশ্নটা কিন্তু 2024-25 সেশনে আমরা দেখেছি। তো কোথায় এসছে আমরা জানি, দেখেছি এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা এরকম ছিল যে শাহী বাঙ্গালা নামে উপাধি নিয়েছিল কে, বা বাংলাটাকে বাঙ্গালা প্রদেশ নামে কে গঠন করেছিল, তার নাম হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। এটা একটু মাথায় রাখতে হবে, শাহী বাঙ্গালা উপাধি ধারণ করেছিলেন তিনি। ওকে, এবার পরেরটাতে চলে আসি সিকান্দর শাহ। সিকান্দর শাহ থেকে খুবই কম প্রশ্ন আসে, শুধুমাত্র তার স্থাপত্য শিল্প থেকে প্রশ্ন আসে। যে সিকান্দর শাহ, আমরা জানি যে বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেছে কে? সিকান্দর শাহ। আদিনা মসজিদ, আদিনা মসজিদ, আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সিকান্দর শাহ কিন্তু নির্মাণ করেছিলেন। গৌড়ের কোতোয়ালির দরজা কে তৈরি করেছিলেন? সিকান্দর শাহ কিন্তু এটা তৈরি করেছিলেন। এবার সবাই খেয়াল করো, গিয়াসউদ্দিন আজম শাহ। এই গিয়াসউদ্দিন আজম শাহ সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ এবং এটা থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। গিয়াসউদ্দিন আজম শাহ থেকে কি ধরনের প্রশ্ন থাকে? যেমন গিয়াসউদ্দিন আজম শাহ সুলতান যুগের সবচেয়ে জনপ্রিয় সুলতান ছিলেন, এই যে গিয়াসউদ্দিন আজম শাহ। এবং ইউসুফ জুলেখা কাব্য রচয়িতা করেছেন গিয়াসউদ্দিন আজম শাহের আমলে। এই ইউসুফ জুলেখাটা রচিত হয়। আমরা জানি যে কবি হাফিজ যিনি ছিলেন তার সাথে কিন্তু পত্র লাভ হতো তার সাথে, ঠিক আছে, এবং পত্রের মাধ্যমে আদান প্রদান হতো কার মাধ্যমে? গিয়াসউদ্দিন আজম শাহের মাধ্যমে। এবং ইউসুফ জুলেখার রচয়িতা হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর। তিনি কোন সময় রচনা করেন? গিয়াসউদ্দিন আজম শাহের আমলে এটা রচনা করেন। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা একটু আলোচনা করব আলাউদ্দিন হোসেন শাহ বংশ নিয়ে। আলাউদ্দিন হোসেন শাহ বাংলার ইতিহাসে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, আলাউদ্দিন হোসেন শাহী বংশ, যেটা 1499 থেকে 1519 পর্যন্ত হয়েছে। তাহলে 1493 থেকে 1519 এই সময়টাতে আলাউদ্দিন হোসেন শাহ কিন্তু শাসন করেছেন। বাংলার স্বাধীন সুলতানের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে যদি বলা হয় বাংলার স্বাধীন সুলতানাতের মধ্যে বা সালতানাত যেটা প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে সবচেয়ে স্বাধীন কে ছিল? আলাউদ্দিন হোসেন শাহ। হোসেন শাহের আমলে বাংলার রাজধানী ছিল গৌড়ে এবং তার পৃষ্ঠপোষকতা করেছিলেন কে? কবীন্দ্র পরমেশ্বর এবং শ্রীকর নন্দী বাংলা ভাষায় মহাভারত রচনা করেছিলেন ওই সময়টাতে। তাহলে মহাভারতটাকে বাংলা ভাষায় কে রচনা করেন? আমরা জানি কবীন্দ্র পরমেশ্বর এবং হচ্ছে শ্রীকর নন্দী। কার শাসন আমলে? আলাউদ্দিন হোসেন শাহের আমলে, ঠিক আছে। তার শাসন আমলে গৌড়ের ছোট সোনা মসজিদ এবং গুমতিয়ার নির্মাণ করা হয়। এটা থেকে প্রায় সময় আসে ছোট সোনা মসজিদ কোথায়? এটা হচ্ছে গৌড়ে। এবং গুমতিয়ার নির্মাণ করা হয়েছে কার আমলে? আলাউদ্দিন শাহের আমলে। এবং যদি এই প্রশ্নটা একবার একটা ব্যাংকজবী প্রশ্ন এসেছিল যে কাকে বাংলার আকবর বলা হয়, কারণ আকবরের সময় অনেক সমৃদ্ধশালী ছিল মোগল সাম্রাজ্য, ঠিক তেমনি ভাবে বাংলা শাসন আমলটা বা মুসলিম শাসন আমলটা মূলত আলাউদ্দিন হোসেন শাহের আমলে সবচেয়ে বেশি সমৃদ্ধ ছিল, যে কারণে তাকে বাংলার আকবর বলা হতো। তাহলে আশা করছি আলাউদ্দিন হোসেন শাহ সম্পর্কে সবকিছু একদমই ক্লিয়ার আছে। পরটাতে চলে যাই, সুলতান নাসিরউদ্দিন শাহ বা যেটাকে আমরা নাসিরউদ্দিন নুসরাত শাহ নামেও ডাকি। তাহলে নুসরাত শাহ বা নাসিরউদ্দিন শাহ কোন ব্যক্তি বা কাকে নিয়ে মূলত আলোচনা? গৌড়ের বিখ্যাত বারদুয়ারি মসজিদ, এই প্রশ্নটা বারবার এসছে। বারদুয়ারি মসজিদ, বারদুয়ারি মসজিদ, বারদুয়ারি মসজিদ। তাহলে এই যে বারদুয়ারি যে মসজিদ, এটা নির্মাণ করেছিল কে? নুসরাত শাহ। গৌড়ের বড় সোনা মসজিদ নির্মাণ করেছিল, কদম রসুল মসজিদ নির্মাণ করেছিল নুসরাত শাহ। তাহলে ছোট সোনা মসজিদ নির্মাণ করেছিল আলাউদ্দিন হোসেন শাহ। আর আমরা দেখছি বড় সোনা মসজিদ এবং হচ্ছে কদম রসুল মসজিদটা নির্মাণ করেছিল
সুলতান নাসিরউদ্দিন, বা যাকে আমরা নুসরাত শাহ নামেও ডাকি। এবং সুলতানি আমলের সর্বশেষ শাসক ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, এটা ছিল শেষ শাসক। তাহলে এভাবে কিন্তু আমরা আমাদের প্রাচীন বলতে পারলে আমাদের মধ্যযুগীয় অঞ্চলের বা বাংলার শাসন আমলের মধ্যে মুসলিম শাসন আমলের যে অংশটা, সেই শাসন বংশটা আমরা শিখতে পারি। সকলকে যুক্ত থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।